পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের 4টি স্তর। আপার প্রাইমারি চাইল্ড সাইকোলজির জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটি জায়গা। আজকে এই ভিডিওতে আমরা পেঁয়াজের এই জ্ঞানমূলক বিকাশের 4টি স্তর নিয়ে এমন আলোচনা করব গল্পের মাধ্যমে যে এর টোটাল কনসেপ্টটা একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না কখন পড়াশোনা হয়ে গেছে, ঠিক আছে? এবং তার পরবর্তী যে এপিসোড, সেই এপিসোডে কিন্তু আমি এই জ্ঞানমূলক বিকাশের 4টে স্তর থেকে বিভিন্ন এমসিকিউ নিয়ে আসব। আজকে আলোচনাটা হবে, এই আলোচনাটা যদি শুনে নেন তাহলে আপনাদের কোনো প্রবলেম আর থাকা উচিত নয়। নোট ডাউন করুন, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা কিন্তু, হ্যাঁ, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর। শুরু করছি। পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশ তার 4টি স্তর। সেন্সরি মোটর স্টেজ জন্ম থেকে 2 বছর, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, আর ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর থেকে প্রাপ্তবয়স্ক। এই 4টি স্তর ধারাবাহিক, অর্থাৎ একটি শিশু প্রথম স্তর সম্পূর্ণ না করে পরবর্তী স্তরে কিন্তু যেতে পারে না। প্রত্যেকটি স্তর আগের স্তরের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। ওকে, তাহলে আমরা প্রথম আলোচনা করব সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ সংবেদন চালনামূলক স্তর, এটি সম্পর্কে। বয়স জন্ম থেকে 2 বছর বললাম। পেঁয়াজের মতে জন্মের সময় শিশুর মস্তিষ্কে কিছু জন্মগত প্রতিক্রিয়া বা রিফ্লেক্স থাকে, কিন্তু পৃথিবী সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা থাকে না। সে ধীরে ধীরে নিজের চারপাশকে জানতে শুরু করে, তবে সে বই পড়ে শেখে না, কারো কথা শুনেও শেখে না। সে শেখে তার 5টি ইন্দ্রিয় দিয়ে: চোখ, কান, নাক, জিভ, ত্বক এবং শরীরের নড়াচড়ার মাধ্যমে। তাই এই স্তরের নাম সেন্সরি মোটর স্টেজ। এখানে সেন্সর অর্থ সংবেদন বা ইন্দ্রিয় এবং মোটর অর্থ চালন বা নড়াচড়া। ধরুন আপনার বাড়িতে 8 মাসের একটি শিশু আছে, আপনি তার সামনে একটি রঙিন বল রাখলেন। শিশুটি প্রথমে বলটির দিকে তাকাবে, তারপরে হাত বাড়িয়ে দেবে, এরপর মুখে দেবে, তারপর মেঝেতে ফেলে দেবে, আবার তুলে মুখে দেবে। আপনি হয়তো ভাবছেন একই কাজ বারবার করছে কেন? আসলে সে খেলছে না, আসলে সে শিখছে। সে বুঝতে চাইছে জিনিসটা কি, এটা শক্ত না নরম, ফেললে কি হয়, গড়াই কেন, শব্দ হয় কিনা। অর্থাৎ সে নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান তৈরি করছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মাধ্যমে। পেঁয়াজের মতে এইভাবে অভিজ্ঞতার মাধ্যমেই শিশুর জ্ঞানমূলক বিকাশ শুরু হয়। তাহলে বৈশিষ্ট্যগুলি কি কি? রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া। এই স্তরের শুরুতে শিশুর অধিকাংশ কাজই জন্মগত, এগুলো তাকে আলাদা করে শেখাতে হয় না। যেমন সদ্যজাত শিশুর মুখের কাছে মাতৃদুগ্ধ নিয়ে আসলে সে নিজে থেকেই দুধ খেতে শুরু করে। আবার শিশুর হাতে আঙুল দিলে সে শক্ত করে ধরে ফেলে, হঠাৎ জোরে শব্দ হলে চমকে ওঠে। এগুলো সবই জন্মগত প্রতিক্রিয়া, এগুলোকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখবেন যে রিফ্লেক্স অ্যাকশন হলো জন্মগত, মানে ইনেট, শেখানো নয় আর কি, লার্নড নয়। ওকে, আচ্ছা, 2 নম্বর যে বৈশিষ্ট্য কি পাবো আমরা? সার্কুলার রিয়াকশন, পুনরাবৃত্ত প্রক্রিয়া। পেঁয়াজে লক্ষ্য করেছিলেন শিশু যদি কোনো কাজ করে আনন্দ পায় তাহলে সে সেই কাজটি বারবার করতে থাকে। ওকে, ধরুন একটি শিশু ভুল করে ওই খেলনা ঝুনঝুনি হয় না, নাড়লো, ধরুন সঙ্গে টুংটুং করে শব্দ হলো, সে অবাক হয়ে গেল, আবার নাড়লো, আবার শব্দ হলো। এবার সে ইচ্ছে করেই বারবার নাড়াতে শুরু করলো, কারণ সে জানে যে যতবার আমি সেটা নাড়াবো ওই 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 আওয়াজটা বেরোবে। ঠিক আছে, সে সে চাইছে প্রতিবারই একই ঘটনা ঘটুক। এই যে পুনরাবৃত্ত আচরণ, একে বলা হয় সার্কুলার রিয়াকশন। পেঁয়াজে সার্কুলার রিয়াকশনকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রাইমারি সার্কুলার রিয়াকশন, যেটাকে বলা হয় মানে নিজের শরীরকে কেন্দ্র করে একই কাজ বারবার করা, যেমন নিজের আঙুল চোষা, হাত পা নাড়ানো ইত্যাদি। সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন, মানে বাইরের বস্তু নিয়ে একই কাজ বারবার করা, যেমন ওই যে বললাম একটা খেলনা ঝুনঝুনি বাজাচ্ছে, হ্যাঁ, বা খেলনা ঠুকে দিচ্ছে, এইগুলো আর কি। আর একটা হচ্ছে টারশিয়ারি সার্কুলার রিয়াকশন, একই বস্তুকে নতুন নতুন উপায়ে পরীক্ষা করা, যেমন বলটিকে একবার মেঝেতে, একবার বিছানায়, আবার একবার জলে ফেলে দেখা। শিশু বুঝতে চায় বিভিন্ন পরিস্থিতিতে ফল একই হচ্ছে নাকি বদলে যাচ্ছে। এই পর্যায় থেকে শিশুর মধ্যে অনুসন্ধানী এবং বৈজ্ঞানিক মনোভাব গড়ে উঠতে শুরু করে। ওকে, এবার আমরা পরবর্তী বৈশিষ্ট্যে যাব, অবজেক্ট পার্মানেন্স অর্থাৎ বস্তুর স্থায়িত্ব। এটি পেঁয়াজের সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর একটি।
অবজেক্ট পার্মানেন্স বলতে বোঝায় কোনো বস্তু চোখের সামনে না থাকলেও সেটি যে বাস্তবে বিদ্যমান সেই উপলব্ধি। একটা উদাহরণ দিয়ে বোঝায়, 1 বছর কম বয়সী শিশুর সামনে একটি খেলনা রাখলেন, তারপরে সেটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। বেশিরভাগ শিশু আর সেটি খুঁজবে না, কারণ সে মনে করবে খেলনাটি আর নেই। কিন্তু একই কাজ যদি 2 বছরের কাছাকাছি একটি শিশুর সামনে করেন, তাহলে সে কিন্তু সঙ্গে সঙ্গে কাপড় সরিয়ে খেলনাটি বের করে নেবে। এই যে খেলনাটি বের করে নিল কাপড় সরিয়ে, এটা কেন হলো? কারণ সে বুঝে গেছে আমি দেখতে পাচ্ছি না মানে এই জিনিসটি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে এমন নয়। এই ধারণাকে বলা হয় অবজেক্ট পার্মানেন্স। এটি সেন্সরি মোটর স্টেজের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং পরীক্ষায়ও সবচেয়ে বেশি জিজ্ঞাসিত বিষয়। নেক্সট বৈশিষ্ট্য, গোল ডিরেক্টেড বিহেভিয়ার অর্থাৎ উদ্দেশ্যমূলক আচরণ। এই স্তরের শেষের দিকে শিশু পরিকল্পনা করে কাজ করতে শেখে। ধরুন একটি খেলনা টেবিলের উপরে রাখা রয়েছে, শিশু হাত বাড়িয়েও সেটি পাচ্ছে না। সে লক্ষ্য করলো খেলনাটি টেবিলের কাপড়ের উপর রাখা। এবার সে কাপড়টি টেনে দিল, খেলনাটি নিচে পড়ে গেল। তারপরে সে সেই খেলনাটি মেঝে থেকে তুলে নিল। এখানে শিশুটি আগে সমস্যাটি বুঝেছে, তারপরে একটি উপায় ভেবেছে, তারপর সেই উপায়টিকে প্রয়োগও করেছে। এটিকে বলা হয় গোল ডিরেক্টেড বিহেভিয়ার। ওকে, নেক্সট ডিফার্ড ইমিটেশন বা বিলম্বিত অনুকরণ। এই স্তরের শেষের দিকে শিশুর স্মৃতিশক্তিরও বিকাশ ঘটে। ধরুন আজ বাবা হাততালি দিলেন, শিশু শুধু দেখলো, সে তখন কিচ্ছুটি করলো না। পরের দিন হঠাৎ শিশুটি নিজেই হাততালি দিতে শুরু করলো। অর্থাৎ সে কি করলো, সে আগের দিনের ঘটনাটি কিন্তু মনে রাখলো এবং পরে সেটিকে অনুকরণ করলো। এই যে আচরণ, একে বলা হয় ডিফার্ড ইমিটেশন। ওকে, এই বয়সের শিক্ষাগত গুরুত্ব কি এই স্তরের? এই বয়সের শিশু ইন্দ্রিয় এবং কাজের মাধ্যমে শেখে, তাই তাকে শুধু বই পড়িয়ে বা বক্তৃতা দিয়ে কখনো শেখানো উচিত নয়। শিশুকে রঙিন ব্লক, বল, ছবি, পাজল, শব্দ করা খেলনা, বিভিন্ন স্পর্শের বস্তু ইত্যাদি ব্যবহার করতে দিতে হবে। তাকে নিজ হাতে ধরতে এবং ছুঁতে, খেলতে, অনুসন্ধান করতে উৎসাহ দিতে হবে। পিয়াজের মতে এই বয়সে সব থেকে কার্যকর শিক্ষণ পদ্ধতি হলো লার্নিং বাই ডুইং, অর্থাৎ কোনো কিছু কাজের মাধ্যমে শেখা। ওকে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই স্তরের ক্ষেত্রে, বয়স জন্ম থেকে 2 বছর, শেখার মাধ্যম ইন্দ্রিয় এবং শরীরের নড়াচড়া, প্রধান বৈশিষ্ট্য রিফ্লেক্স অ্যাকশন, সার্কুলার রিঅ্যাকশন, অবজেক্ট পার্মানেন্স এবং গোল ডিরেক্টেড বিহেভিয়ার, ডিফার্ড ইমিটেশন। মানে এগুলো কিন্তু আলোচনা করে দিলাম, কিন্তু পয়েন্টগুলো কিন্তু ভুললে চলবে না। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা অবজেক্ট পার্মানেন্স। ইগোসেন্ট্রিজম, অনেকে ভাবে যে এই স্তরেরই অংশ। না, ইগোসেন্ট্রিজম এই স্তরের নয়। ইগোসেন্ট্রিজম হলো প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য, যে স্তরে আমরা এবার ঢুকবো। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঢুকবো প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয় স্তরে। এই স্তরের বয়স সীমা কত? 2 বছর থেকে 7 বছর বয়স। আচ্ছা, নাম শুনে অনেকেই ভাবছেন যে অপারেশনাল মানে তো কাজ করা, অপারেট করা। তাহলে প্রি অপারেশনাল কথাটির মানে কি? এর অর্থ হলো শিশু এখনো পূর্ণাঙ্গ যৌক্তিক চিন্তা করতে পারে না। সে চিন্তা করে, কথা বলে, কল্পনা করে, কিন্তু তার চিন্তায় যুক্তির চেয়ে কল্পনা থাকে অনেক বেশি। এই বয়সের শিশুকে যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে সারাদিন গল্প বানাচ্ছে, খেলনা নিয়ে কথা বলছে, পুতুলকে খাওয়াচ্ছে, চাঁদকে বন্ধু ভাবছে। তার কাছে বাস্তব আর কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাহলে এবার এই স্তরের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আলোচনা করবো এক এক করে। প্রথম, ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিকতা। এটি এই স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইগোসেন্ট্রিজম মানে স্বার্থপর হওয়া নয়। এর অর্থ হলো শিশু অন্যের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে পারে না, ও নিজের দৃষ্টিভঙ্গিতেই শুধুমাত্র থাকে। ধরুন 5 বছরের রাহুল টেবিলের একদিকে বসে আছে, টেবিলের অন্যদিকে একটি পুতুল রাখা আছে। আপনি রাহুলকে জিজ্ঞাসা করলেন পুতুলটা কি দেখছে? রাহুল নিজের সামনে যা আছে সেটিই বলবে। সে বুঝতে পারবে না যে পুতুলের দিক থেকে দৃশ্যটা আলাদা আর তার দিক থেকে দেখা দৃশ্যটা আলাদা। এটা সে আলাদা করতে পারে না। পিয়াজে এই বিষয়টি বোঝানোর জন্য বিখ্যাত 3 মাউন্টেন এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটা কি রকম?
তিনটি ভিন্ন উচ্চতার পাহাড়ের মডেল তৈরি করা হয়েছিল। শিশুকে একদিকে বসিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্যদিকে বসা পুতুলটি কি দেখছে। বেশিরভাগ 4 থেকে 6 বছরের শিশু নিজের দেখা দৃশ্যটাই কিন্তু বলেছিল, কারণ তারা অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখেনি। এবং আমরা বড়রাও বড় হয়ে গিয়ে আমরাও কখনো অন্যের দৃষ্টিকোণ থেকে কোনো কিছু ভাবতে পারি না, যে কারণে আমরাও ছোট হয়েই থাকি, বড় আর হতে পারি না। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। মনে রাখবেন, ইগোসেন্ট্রিজম মানে আমি যা দেখি সবাই তাই দেখে। ব্যাস, এবার আমরা আসবো পরবর্তী বৈশিষ্ট্যে, রিয়ালিজম, বাস্তববাদ। এই বয়সে শিশু নিজের মনের চিন্তাকেও বাস্তব মনে করে। ধরুন, একটি শিশু স্বপ্নে দেখলো একটি বাঘ তাকে তাড়া করছে। সকালে উঠে সে মাকে বলল, মা কালকে রাতে না একটা বাঘ এসেছিল। মানে সে মনে করে যে সত্যি এসেছিল। সে বুঝতে পারে না যে স্বপ্নটি কিন্তু বাস্তব নয়। আবার অনেক শিশু বলে, আমি চোখ বন্ধ করলেই পৃথিবী অন্ধকার হয়ে যায়। সে বুঝতে পারে না যে চোখ বন্ধ করলে সবারই অন্ধকার হয়ে যায় বা আধার লাগে। সে মনে করে চোখ বন্ধ করলে গোটা পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়, কারণ তার কাছে নিজের অভিজ্ঞতাটুকুই বাস্তব, অন্যের নয়। এটিকে রিয়ালিজম বলা হয়। অর্থাৎ ওই ইগোসেন্ট্রিজম এবং রিয়ালিজম কিন্তু একদম পরস্পর সম্পর্কিত। এবার অ্যানিমিজম, পরবর্তী বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় সর্বপ্রাণবাদ। অ্যানিমিজম বলতে বোঝায় জড়বস্তুর মধ্যেও প্রাণ আছে এরকম অনুভব করা, এরকম মনে করা, যেটা কোনো অ্যানিমেশন বলি না, কার্টুন দেখি আমরা। ধরুন, একটি শিশু দৌড়তে গিয়ে টেবিলে ধাক্কা খেলো। টেবিলে ধাক্কা খাওয়ার পরে সে কাঁদতে শুরু করলো। মা বললেন, দুষ্টু টেবিল আমার বাবুকে মেরেছে, এরকম করে আমরা বলি না। পরের দিন থেকে শিশুটি মানে সত্যি সত্যি ভাবতে শুরু করলো যে টেবিল ইচ্ছে করে তাকে আঘাত করেছে। আবার সে বলতে পারে, সূর্যটা আজ হাসছে, চাঁদটা আমার সঙ্গে হাঁটছে, পুতুলটা কাঁদছে। এই যে যেগুলো বললাম, এগুলো সবই হচ্ছে অ্যানিমিজমের উদাহরণ। অর্থাৎ জড়বস্তুর মধ্যে প্রাণ আছে এই ধারণাকে উপলব্ধি করা, তাকে বলা হয় অ্যানিমিজম। নেক্সট বৈশিষ্ট্য, আর্টিফিশিয়ালিজম মানে কৃত্রিমতা। এই বয়সে শিশু মনে করে প্রকৃতির সবকিছু মানুষ তৈরি করেছে। ধরুন, আপনি শিশুকে জিজ্ঞেস করলেন, পাহাড় কে বানিয়েছে? সে উত্তর দিল, ভগবান বানিয়েছেন, অথবা মানুষ বানিয়েছে, কিছু একটা সে বলল। ওকে, এবার তাকে আবার জিজ্ঞেস করলেন, নদী কে বানিয়েছে? তখন সে বলবে, কেউ বানিয়েছে। সে বিশ্বাসই করতে পারে না যে প্রকৃতির অনেক কিছু স্বাভাবিক নিয়মেই সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় আর্টিফিশিয়ালিজম। নেক্সট 5 নম্বর, অযৌক্তিক বিচার। এই সময় শিশু যুক্তির বদলে অনুমান বা অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। কিরকম? ধরুন, আপনি দুটো বাক্স দেখালেন, একটি বড় একটি ছোট। ছোট বাক্সে 10টি চকলেট, বড় বাক্সে মাত্র 2টি চকলেট রয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন, কোন বাক্সে বেশি চকলেট রয়েছে বলো তো? বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন। শিশু বেশিরভাগ সময় বলবে বড় বাক্সে। সে কখনো গুণে দেখবে না, কারণ তার সিদ্ধান্ত যুক্তির উপরে নয়। ও চোখে যা বড় দেখছে সেই রিয়ালিজম, সেই ইগোসেন্ট্রিজম, সে নিজে যা দেখছে তার উপর নির্ভর করে তো গড়ে উঠছে। এটাকে বলা হয় অযৌক্তিক বিচার। এটিও এই স্তরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট, কেন্দ্রীকরণ, সেন্ট্রেশন। কিরকম এটা? এই স্তরে শিশু কোনো একটি বৈশিষ্ট্যের উপরই বিশেষ মনোযোগ দেয়, অন্য দিকগুলো সে দেখতে পায় না। ধরুন, দুটি একই গ্লাসে সমান জল আছে। শিশু বলল, দুটোতেই সমান জল। আবার একটি গ্লাসের জল লম্বা ও সরু গ্লাসে ঢেলে দিলেন। এখন জিজ্ঞাসা করলেন, কোনটাতে বেশি জল? এখন সে কি বলবে? লম্বা গ্লাসে, কারণ গ্লাসটি লম্বা, সেটাই সে দেখছে। সে শুধু উচ্চতা দেখছে, সে প্রস্থ দেখছে না, সে ওইভাবে বিচার করতে জানে না। অর্থাৎ একটি বিষয়কে কেন্দ্র করে সে বিচার করছে, এটাকেই বলা হয় কেন্দ্রিকতা বা সেন্ট্রেশন। পরবর্তী বৈশিষ্ট্য, ল্যাক অফ কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণের ধারণার অভাব। কিরকম সেটি? এটি প্রি অপারেশনাল স্টেজের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো বিষয়। পিয়াজে দেখিয়েছিলেন, এই বয়সের শিশু বুঝতে পারে না যে আকৃতি বদলালেও পরিমাণ একই পরিমাণ, মানে পরিমাণটা একই থাকতে পারে। একটি মাটির বল ধরুন নিলেন, একটা মাটির বল বানালেন, তারপর সেটিকে চ্যাপ্টা করে রুটি বানালেন। এবার শিশুকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে কোনটাই বেশি মাটি আছে, সে বলবে যে ওই ওই চ্যাপ্টা রুটিটাই, কারণ দেখতে তার ওই রকম লাগছে, কারণ সে সেটাকে বড় দেখতে পাচ্ছে। এটাকেই বলা হয় ল্যাক অফ কনজারভেশন। ওকে,
নেক্সট বৈশিষ্ট্য সিম্বলিক থিঙ্কিং, প্রতীকী চিন্তা। এই সময় শিশু প্রতীক ব্যবহার করতে শেখে। কিরকম? একটি কাঠিকে সে বন্দুক বানিয়ে ফেলে, আমরা দেখি, তাই না? একটি বালিশকে সে বাস বানিয়ে ফেলে, একটা যান বানিয়ে ফেলে আর কি, যানবাহনের যান বলছে আর কি। একটা বাক্সকে সে বাড়ি বলে ধরে নেয়। অর্থাৎ একটি জিনিস দিয়ে সে অন্য একটি জিনিসকে বোঝাতে পারে, কল্পনা করতে পারে, খেলতে পারে। এটাকে বলা হয় সিম্বলিক থিঙ্কিং। এটিও এই স্তরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেমন? ব্যাস, দুটো স্টেজ কমপ্লিট হয়ে গেল। আমরা এই ভিডিওতে এই দুটো স্টেজেই থাকবো। পরবর্তী এপিসোডে আমরা কিন্তু পরবর্তী দুটো স্টেজ নিয়ে আলোচনা করব, এবং যেভাবে প্রত্যেকটা স্টেজ এবং তার বৈশিষ্ট্যগুলোকে আমি গল্পের ছলে বোঝাচ্ছি, যাতে মগজের মধ্যে চিরস্থায়ীভাবে থেকে যায়, পরীক্ষার হলে বমি করে আসা পর্যন্ত নয়, পরীক্ষার হল থেকে বেরিয়েও আজীবন মনে থাকবে যদি এই বাস্তব উদাহরণগুলো মাথায় থাকে। এবং এই যেগুলো বললাম, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, ফিচার্স যেগুলো বললাম, সেগুলো নোট ডাউন করুন। এবং এগুলোর টোটাল পিডিএফও যদি চান, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনারা টোটাল পিডিএফও নিতে পারেন। আমি যা যা বলছি মুখে সমস্ত কিছু একদম লাইন বাই লাইন সেখানে পাবেন। এবং প্রত্যেক দিন আপার প্রাইমারির কিন্তু ভিডিও আসছে, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক থেকে ভিডিও আসছে, সেগুলো ভালো করে আপনারা ফলো করুন। এইটি আমার ফোন নম্বর। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে, আমি সেই সমস্ত হেল্প ফ্রি অফ কস্ট করি। আমার কাছে যারা হেল্প চাইবে কোনো কিছুর, আমি আমার সাধ্যের মধ্যে থাকলে আমি একদম ফ্রি অফ কস্ট সেই সমস্ত হেল্প করি। ছোটোখাটো টেক্সট করে হোক, ছোটোখাটো অডিও করে হোক, আমি কিন্তু ডাউট ক্লিয়ার করে দিই। তাই পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে যদি মনে করো যোগাযোগ করবে, এই নম্বরে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আর বেল আইকনটি প্রেস না করলে এই ধরনের ভিডিও সবার আগে তোমার মোবাইলে পৌঁছবে না। কারণ এই এত বাস্তব উদাহরণ দিয়ে মগজের মধ্যে ঘুষতে দিচ্ছি, এটা কিন্তু ইউটিউবে খুব একটা পাবে না। ঠিক আছে? তাই ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী দুটো স্টেজ নিয়ে পরবর্তী এপিসোডে। টাটা।